আমি এখন উদ্ভিদ বিজ্ঞানে অনার্স করছি, অনার্স তৃতীয় বর্ষে পড়ছি। আচ্ছা, শুনি আপনার ঘটনা। আমি আমার স্টোরিতে চলে যাচ্ছি, যেটা আপনি আমাদের পাঠিয়েছেন সেই ঘটনাটা আমরা শুনি। আচ্ছা, ঠিক আছে। ঘটনাটি হচ্ছে 2009 সালে। তখন আমি নবম শ্রেণীর স্টুডেন্ট। রাসেল ভাই বলে রাখা ভালো, আমি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আমি একজন কোরআনে হাফেজ। আচ্ছা। তো সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা মানে আমার একটা অভ্যাস। আমাদের এলাকার একটি ঘটনা, আমাদের এলাকাতে একজন মুসল্লি ছিল যিনি একজন পরহেজগার, এবং বলা যায় এলাকাতে সবাই তাকে অনেক ভালোভাবে চিনে এবং খুব শ্রদ্ধা করে তাকে। অনেক ভালো একজন লোক। তো রাসেল ভাই, যে ঘটনাটি সেটি হচ্ছে, মানে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি ঘটার ঠিক আগে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে আমাদের এলাকার অপোজিটে যে একটি রাস্তা ছিল, রাস্তার অপোজিটে হচ্ছে মসজিদ। তো মসজিদে নামাজ পড়তে যেতে হলে ওই রাস্তাটি ক্রস করতে হয়। তো ওই রাস্তাটি ক্রস করতে গিয়ে অন্য এক মুসল্লি ট্রাকের ধাক্কায় মারা যায়। তো তখন থেকে মসজিদের ইমাম সাহেব অনেক মানে মুরব্বীদেরকে বলেছিল যে আপনারা একটু দেখে শুনে রাস্তা পার হবেন। তো আমাদের এলাকাতে যে মুরব্বীটি ছিল, যাকে আর কি আমরা সবসময় শ্রদ্ধা করি, তিনি সবসময় দেখতাম যে ফজরের নামাজের যখন আজান হতো তখন সে বাসা থেকে বের হতো, এবং আমি যখন বাসা থেকে বের হতাম, বাসা থেকে বের হয়ে যখন রাস্তায় আসতাম, তখন আমি আমার এলাকার মোচড় থেকে তাকে দেখতে পেতাম তার বাসার সামনে, এবং তিনি ওই এলাকার একজন স্থানীয় মুরব্বী। তো আমি যখন তাকে দূর থেকে দেখতাম, দূর থেকে দেখে আমি তার কাছে আসতাম এবং তাকে সালাম দিতাম, এবং সে সুন্দরভাবে আমার সালামের জবাব নিত। এবং যে ঘটনাটি ঘটতো তখন আমি যেতাম, আমার পাশাপাশি সে যেত, জিকির করতে করতে যেত। তখন আমি কখনই আমি তাকে কোনো কোশ্চেন করিনি এ ব্যাপারে, বা কোনো ব্যাপারেই তাকে আমি কোনোদিনও কোনো কোশ্চেন করিনি। তো এভাবে অনেকদিন আমরা একসাথে নামাজ পড়ি, আমরা রাস্তা পার হই, পাশাপাশি সে আমার সাথে একসাথে রাস্তা পার হয়। তো এই ব্যাপারটি এর কিছুদিন পর তিনি মারা যায়, লোকটি মারা যায়। মারা যাওয়ার পর সামহাও আমি কোনো কারণে কয়েকদিন আমার ফজরের নামাজটা মিস হয়। তো একদিন আম্মু আমাকে অনেক বকাঝকা করতেছে, বলতেছে কি তুই আগের মতো ফজর নামাজ মসজিদে গিয়ে আদায় করিস না, এটা তো ঠিক না, তুই কালকে থেকে নামাজ পড়বি মসজিদে গিয়ে। তো ফজরের নামাজের সময় আম্মু আমাকে ডেকে দিল এরপরের দিন ডেকে দেওয়ার পর আমি যথারীতি উঠলাম। উঠে গিয়ে যখন আমি বাসা থেকে বের হলাম, বাসা থেকে বের হওয়ার যে মোচড়টা, সেই মোচড়টাতেই আমি আবার তার বাড়ির সামনে তাকে আবার দেখতে পেলাম। এবং আমি যখন তাকে দেখছি তখন আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে তিনি মারা গেছে। এই সেন্সটা আমার মধ্যে একটু আসেনি, সত্যি কথা। তখন আমি তার পাশাপাশি গেলাম এবং তাকে আমি আবার সালাম দিলাম। সে আমার সালামের উত্তর নেওয়ার পর তারপর আমি যখন যাচ্ছি সেও আমার পাশাপাশি হাঁটছে। তো আমাদের ওই এলাকার একটি রিক্সার গ্যারেজ আছে, ওই রিক্সার গ্যারেজটিতে ভোর সকালবেলা অনেক মানে ফজর নামাজের আগে এবং পর থেকেই অনেক রিক্সাওয়ালা আসে মানে রিক্সা নেওয়ার জন্য। তো ওই রিক্সার গ্যারেজটা যখন আমি ক্রস করছি, ঠিক তখনই আমার মনে পড়লো যে আমি যার সাথে হাঁটছি সে প্রায় কিছুদিন আগে মারা গেছে। তো এই ব্যাপারটা হওয়ার পর আমি সাথে সাথে তার দিকে তাকাই ঘুরে, কিন্তু আমি তখন তাকে আর দেখতে পেলাম না। ঘটনাটি ঘটার পর আমি অনেক ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার সাথে সাথে আমি খুব তাড়াতাড়ি দৌড়ে মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে আমি নামাজ পড়া শুরু করি। নামাজের পর আমি যেটা ভাবি সেটা হচ্ছে যে এই ঘটনাটা হয়তো আমি যেটা দেখলাম, যেটা আমার সাথে ঘটলো, সেটা আসলে হতে পারে হ্যালুসিনেশন, হতে পারে। তো আমি এটাকে তেমন কাউকে কিছু না বলে, কাউকে কিছু না জানিয়ে আমি এই ব্যাপারটা তত বিষয়টা সিরিয়াসলি নিলাম না। এরপরের দিন যথারীতি আমি আবার যখন ফজরের নামাজের আজান হলো, আমাকে উঠিয়ে দেওয়া হলো। আমি মসজিদের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে সেই মোচরে যখন আবার আমি আসলাম, ঠিক আবার সেই ঘটনা, আমি তাকে আবার দেখতে পেলাম। এবং
এইভাবেই যে আমার ওই সময় কোনো সেন্স কাজ করছিল না যে আমি তাকে দেখছি, সে মৃত বা কিছু এরকম কোনো কিছুই আমার আমার মধ্যে কোনো সেন্স কাজ করছিল না। আমি তার পাশাপাশি গিয়ে তাকে সালাম দিলাম, সে সালামের উত্তর নিল এবং আমার সাথে সাথেই সে হাঁটছে, আমার সাথে সাথেই সে হাঁটছে এবং একটু দূরত্ব রেখে সে হাঁটছে এবং জিকির করতে করতে হাঁটছে। ঠিক তখন আমি ওই যখন ওই গ্রেসটি মানে ক্রস করার পর আমার মনে পড়লো যে আসলে আমার সাথে যে হাঁটছে সে আসলে মৃত। কিন্তু সেই সময়টাতে আমি আর পিছনের দিকে তাকালাম না। তখন আমার একটু ভয় হলো যে যদি আমি পিছনের দিকে তাকাই তাহলে হয়তো কিছু একটা ঘটবে। তো আমি সাথে সাথে হাঁটতে থাকলাম এবং দ্রুত হাঁটতে থাকলাম এবং সেও আমার সাথে হাঁটতে থাকলো। তো হাঁটতে হাঁটতে মসজিদ পর্যন্ত যখন আমরা গেলাম, আমি মসজিদে ঢুকবো তখন আর কি পিছন ঘুরে হয়তো জুতা নেওয়ার জন্য অথবা সামহাও কোনো কারণে আমি পিছনের দিকে ঘুরলাম এবং যেটা দেখলাম সেটা হচ্ছে তিনি আমার দিকে হাত বাড়িয়ে আছে। এই অবস্থাতেই আমি তাকে আস্তে আস্তে ভ্যানিশ হতে দেখলাম। এমন ভাবে আমি এরকম জিনিস কখনো কল্পনা করিনি যে এরকমটা হয় কিনা, যে মানুষ চোখের সামনে ভ্যানিশ হয়ে যায় কিনা। তো দেখলাম যে একদম ভ্যানিশ হয়ে গেল এবং আমি তখনও ভয় পেলাম, কিন্তু এতটুকু সাহস ছিল যে এটা হচ্ছে মসজিদ, আমার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো এটা ভেবে আমি মসজিদে চলে গেলাম, মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। নামাজের পর আমি তখন ওই মসজিদের হুজুরকে ব্যাপারটি আমি বললাম যে এরকম এরকম একটা ঘটনা। তো মসজিদের হুজুর আমাকে বলল যে এটা হয়তো তুমি সবসময় অভ্যস্ত ছিল তার সাথে নামাজ পড়তে যাওয়ার ক্ষেত্রে, হয়তো সে এই জন্যই হয়তো তোমাকে দেখা দিয়েছে। তো মসজিদের হুজুরটি কোনো কারণে এই ব্যাপারটি তার ছেলের সাথে আলোচনা করে, তার ছেলেকে জানানোর পর এরপর থেকে আমি আর কখনো এই ঘটনার সম্মুখীন হইনি। আজকে আপনাদের শোনাবো ডাহুকডাঙ্গার পেত্নীর কাহিনী। অর্ণব ও তার বন্ধু রাজীব একসাথে একটি প্রত্যন্ত গ্রাম ডাহুকডাঙ্গার পথে রওনা দেয়। সেখানে তাদের সাথে একজন লোকও ছিল, সেও তাদের বন্ধু। তার বন্ধুর কাছে জানতে পারে এখানে একটা পুরনো জমিদার বাড়ি আছে। তারা মূলত সেই জমিদার বাড়িতে নিয়ে গবেষণা করার জন্য গিয়েছিল। সেই জমিদার বাড়ির খ্যাতি ছিল অতিপ্রাকৃত কার্যকলাপের জন্য। বাড়িটার নাম চৌধুরী ভিলা, যা গত 50 বছর ধরে জনমানব শূন্য। ডাহুকডাঙ্গা পৌঁছানোর পর স্থানীয়দের চোখে তারা ভয় মিশ্রিত কৌতূহল দেখতে পায়। বৃদ্ধরা বলেন চৌধুরীদের বাড়ির ভেতরে পেত্নী বাস করে। সে নাকি গভীর রাতে ডাহুক পাখির মতো করে ডাকে, আর সেই ডাকে সাড়া দিলে সে তার ঘাড় মটকে দেয়। তাই জায়গাটার নাম হয়েছে ডাহুকডাঙ্গা। অর্ণব ও রাজীব দুজনেই যুক্তিবাদী। তারা এসব গুজব উড়িয়ে দেয়। রাতে জমিদার বাড়ির মূল দরজায় জং ধরা তালা ভেঙে তারা ভেতরে ঢুকে। ভেতরের বাতাস ছিল ঠান্ডা, পচা কাঠের গন্ধ এবং এক অদ্ভুত নীরবতায় ভরা। প্রথমে সবকিছু শান্ত ছিল, কিন্তু রাত 2টো নাগাদ রাজীবের ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় দূরে ডাহুক পাখির মতো একটি করুণ ডাক ভেসে আসছে। রাজীব অর্ণবকে জাগানোর আগেই ডাকটি থেমে যায়। সে ভাবলো হয়তো কোনো বন্য পাখি। পরের দিন তারা বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি শুরু করে। একটি বন্ধ ঘরের দেয়ালে তারা দেখতে পায় একটি পুরনো সাদা কালো ছবি। ছবিটি ছিল সম্ভবত সুন্দরী এক তরুণী, যার চোখে ছিল এক গভীর বিষাদ। ছবিটির নিচে হাতে লেখা ছিল নন্দিনী 1920। হঠাৎ ঘরের মেঝেতে তারা দেখতে পায় একটি শুকনো রক্তের দাগ। দাগটি বেশ পুরনো, কিন্তু অন্যরকম গাঢ়।
অর্ণব তার নোটবুকে ছবিটির একটি স্কেচ ধরে রাখে। সেই রাতে সবকিছু আগের চেয়ে অনেক বেশি থমথমে ছিল। রাত প্রায় 2:30। অর্ণব তার নোটবুকে নন্দিনীর ছবিটা দেখছিল। হঠাৎ বাইরে থেকে একটি তীক্ষ্ণ এবং তীব্র ডাহুকের ডাক ভেসে আসে। অর্ণব আর রাজীব দুজনের শরীরে কাঁটা দিয়ে ওঠে। এবার আর ডাকটা থামলো না, বরং আরো কাছে এবং স্পষ্ট হয়ে আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন খুব জোরে কাঁদছে, আর সেই কান্নার মধ্যে দিয়ে ডাহুকের ডাক বেরোচ্ছে। হঠাৎ ঘরের দরজা সশব্দে খুলে যায়। ঠান্ডা বাতাসের সঙ্গে ঘরের প্রদীপের শিখা নিভে যায়। পুরো ঘর ছিল একদম অন্ধকার। রাজীব ভয়ে চিৎকার করে ওঠে। অর্ণব টর্চ জ্বালাতেই দেখতে পায় দরজার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সেই নন্দিনী। কিন্তু এ নন্দিনী ছবিতে দেখা সেই নন্দিনী নয়। এর শরীরটা সাদা ধোয়ার মতো আবছা, চুলগুলো এলোমেলো, আর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো লাল। তার মুখে ছিল এক ভয়ানক হাসি, যেখানে দাঁতের বদলে কেবল ধারালো ফাঁক দেখা যাচ্ছিল। নন্দিনী তার দিকে এগিয়ে আসতে শুরু করে। তার পায়ের শব্দ নেই, কিন্তু মাটি থেকে প্রায় 1 ফুট উপরে ভাসছিল। রাজীব তো প্রায় জ্ঞান হারানোর উপক্রম। অর্ণব সাহসের শেষ সম্বলটুকু জড়ো করে চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি কে? কি চাও? ভয়ঙ্কর পেতনিটি থেমে যায়। তার কণ্ঠস্বর ডাহুকের মতো করুণ, কিন্তু শীতের মতো হিমশীতল। আমার নাম নন্দিনী নয়, আমার নাম প্রীতি। চৌধুরী বাড়ির সেই বাইজি যাকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলা হয়েছিল। আমি প্রতিশোধ চাই। প্রীতি জানায়, জমিদার নরেন চৌধুরী তাকে ভালোবাসার অভিনয় করে এখানে নিয়ে এসেছিল, কিন্তু যখন প্রীতি তার সন্তানের মা হতে চাইল, তখন নরেন চৌধুরী সমাজ এবং মান সম্মানের ভয়ে প্রীতিকে ওই ঘরে বন্ধ করে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে। মরার আগে প্রীতি প্রতিজ্ঞা করে যে এই বাড়িতে সে থাকবে এবং এই বাড়িতে যেই প্রবেশ করবে তাকে আর সে জীবিত ছাড়বে না। তার ডাহুকের ডাকি হলো তার শেষ সতর্কবার্তা। অর্ণব বুঝতে পারে নন্দিনী নয়, এই হলো সেই পিতনি। অর্ণব রাজীবকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইল, কিন্তু প্রীতি দুজনকে ঘিরে ধরল। অর্ণব বুদ্ধি করে বলে, প্রীতি, নরেন চৌধুরী বহু আগেই মারা গেছে। তুমি তোমার প্রতিশোধ নিতে পারো না, কারণ তোমার আত্মা মুক্তি পায়নি। আমরা তোমার শেষকৃত্য করতে এসেছি। তুমি যদি আমাদের ক্ষতি না করো, তাহলে আমরা তোমাকে মুক্তি দেব। প্রীতি প্রথমে রাজি হয় না, কিন্তু যখন অর্ণব তাকে তার পুরনো পুড়িয়ে যাওয়া একটি শাড়ির অংশ দেখালো, যা সে নিজে থেকে পুড়িয়ে পেয়েছিল, তখন তার চোখে জল চলে আসে। সে বলে, তোমরা যদি আমাকে মুক্ত করতে পারো, তবেই আমি তোমাদের ছেড়ে দেব। পরের দিন সকালে অর্ণব ও রাজীব স্থানীয় পুরোহিতদের সাথে কথা বলে এবং লোকলজ্জার ভয়ে গ্রামের লোকেরা পিতৃর যে সঠিক সৎকার করেনি সেই ব্যবস্থা করে। সৎকারের দিন রাতে তারা আবার চৌধুরী ভিলায় আসে। সেখানে তারা একটি মৃত ডাহুকের ডাক শুনতে পায়, কিন্তু এই ডাকটি করুণ নয়, বরং শান্তি ও বিদায়ের সুর ছিল তাতে। তারপর সেই সাদা আবছা অবয়বটি মিলিয়ে যায়। প্রীতির আত্মা অবশেষে মুক্তি পায়। অর্ণব ও রাজীব চৌধুরী ভিলায় তাদের গবেষণা শেষ করে, তবে তারা জীবনে আর কখনো ডাহুকডাঙ্গার কাছে ফিরে যায় না। এই ছিল আজকের গল্প।